সামনেই রয়েছে কিন্তু আইপিএলের নিলাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ওই নিলাম থেকে বোঝা যায় কোন দল 2025 আইপিএলে ভালো খেলতে পারবে। এই জন্য ভালো দল গঠন করার জন্য অনেক সময় কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয়, অনেক সময় ভালো দল থাকা সত্ত্বেও প্লেয়ার ছেড়ে দিতে হয়। তার কারণ মেগা নিলামে পুরো দল ছেড়ে দিতে হয়। এই জন্য মেগা নিলামের আগে কিন্তু আজকে কলকাতা দলের কথাই মেন বলবো। কলকাতা দলের কিন্তু যারা যারা প্লেয়ার রয়েছে পুরো নতুন করে কিন্তু দলটা তৈরি হতে চলেছে। কিছু পুরনো প্লেয়ার থাকবে, আর কিছু হয়তো নতুন প্লেয়ার আসবে, এসে কিন্তু দলটা তৈরি করা হবে। আগে বলি যে কয়জন রিটেনশন থাকবে, 4জন রিটেনশন আর দুটো আটটে, মোট 6জন প্লেয়ার ধরে রাখা যাবে। এবং এই 4জন যে ধরে রাখবে এর মধ্যে আমার যতদূর মনে হচ্ছে শ্রেয়াস আর রিঙ্কু সিং এই দুজন, আর ওইদিকে সুনীল নারিন অ্যান্ড্রে রাসেল এই দুজন, এই 4জনকে ধরে রাখবে। আর 8 দিয়ে হয়তো ভেঙ্কটেশ আর নীতিশ রানা এদের দুজনের মধ্যে যে কোনো একজন, অথবা বরুণ চক্রবর্তী, বা এই 3জনের মধ্যে যে দুজনকে নিতেই পারে। আর ফিল সল্ট, মিচেল স্টার্ক এদেরকে হয়তো নিলামের মাধ্যমে কেনার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং মিচেল স্টার্ক আদৌ 2025 আইপিএলে খেলে নাকি কোনো ঠিক নেই। আগের বার খেলেছিল তাই নাম দিয়েছিল, পরের বার নাও খেলতে পারে। পরের বার যদি না খেলতে পারে তাহলে মিচেল স্টার্ককে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে স্পেন্সার জনসন অথবা জে লিটল এদের মধ্যে কাউকে ট্রাই করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তার কারণ বিভিন্ন কলকাতার হয়ে বিভিন্ন লিগে কিন্তু এরা খেলে কলকাতার হয়ে, এই জন্য নিতেই পারে। আর ওইদিকে ফিলসলকে যে কোনো মূল্যে কলকাতা আবার নেওয়ার চেষ্টা করবে, দলে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু আগের বছর কীরকম পারফরমেন্স করেছিল সেটা আমরা সকলেই দেখেছি। ওরকমই পারফরমেন্স মানে আশা করবে কলকাতা নাইট রাইডার্স, এই জন্য কিন্তু ফিলসলকে নেবে। এবার ফিলসলকে যদি না পায় সেক্ষেত্রে তার বিকল্প অন্য কোনো প্লেয়ারকে হয়তো নিতে পারে। আর গুরবাজকে নিলেও নিতে পারে, যদি কোনো ভালো উইকেট কিপার পেয়ে যায় তাহলে গুরবাজকে নেবে না, যদি ভালো কোনো কাউকে না পায় গুরবাজকে নেবে। যতদূর মনে হয় গুরবাজকে নেবে। আর গুরবাজকে অন্যান্য দল হয়তো নাও নেওয়ার চেষ্টা করলেও করতে পারে। আর শিকর ভরতকে কলকাতা নাইট রাইডার্স নেবে না, হার্ষিত রানাকে নেবে। চেতন সাকারিয়াকে হয়তো নিতে পারে, ভৈভব আরোরাকেও নেওয়ার চেষ্টা করতে পারে। ভৈভব আরোরাকে যদি না পায় সেক্ষেত্রে অন্য কোনো পেসারকে নেবে। দুষ্মন্ত চামিরাকে কলকাতা নাইট রাইডার্স নেবে না। আর এস রাদারফোর্ড রাসেলের বিকল্প হিসেবে নিয়েছিল। সামনের বারের আইপিএলে নিলামে দেখতে হবে ওই রাসেলের বিকল্প হিসেবে তখন কে ফর্মে রয়েছে বা রাসেলের মতো কে ফিনিশ করতে পারে সেই হিসেবে নিতে হবে। আর এরকম যদি হয় 2021 আইপিএল নিলামে যেমন আমরা ধরে নিয়েছিলাম যে ভেঙ্কটেশ্বরকে হয়তো রাখবে না, শুভমান গিল বা ভেঙ্কটেশ্বরকে রাখতে পারে গিল, ভেঙ্কটেশ্বর, সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল, এই 4জনকে ধরে রাখবে। কিন্তু রেখেছিল কাকে? বরুণ চক্রবর্তীকে ধরে রেখেছিল। আর ওদিকে ধরে রেখেছিল নীতিশ রানাকে ছেড়ে দিয়েছিল, 8 কোটি টাকার বিনিময়ে আইপিএলে কিনে নিয়েছিল। এইবারও যে নীতিশ রানাকে ছাড়লে পেয়ে যাবে এমন কোনো কথা নেই। নীতিশ রানার যতই ধারাবাহিকতা কম থাকুক না কেন, নীতিশ রানা কিন্তু অন্যান্য দলও কিন্তু নীতিশ রানাকে কিন্তু নিতে চাইবে। এই জন্য মানে ওই সময় হয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স রেখেছিল ওই ভেঙ্কটেশ্বরকে আর তার সাথে বরুণ চক্রবর্তীকে, যেটা সব ভাবার বাইরে। না রাহুল ত্রিপাঠীকে রেখেছিল, না শুভমান গিলকে রেখেছিল। আর এইবার কিন্তু একটু হলেও চাপে পড়বে এবার। আর রিঙ্কু সিং আবার বলেই দিয়েছে, অনেকে বলছিল তার টাকার লোভ রয়েছে, সে বলেই দিয়েছে আমার কাছে 55 লাখ টাকা অনেক, আমি 55 লাখ টাকায় খুশি। এইবার অবশ্য তার টাকা বাড়তে চলেছে, তার স্যালারি বাড়তে চলেছে। এই রিঙ্কু সিংয়ের এইটাও ভাবনা রাখা উচিত যে খেলতে পেরেছে 55 লাখ টাকা যেরকম পেয়েছে, খেলতে যখন পারতো না তখনও একটা ম্যাচেও সেরকম, একটা ম্যাচেও প্রত্যেকটা ম্যাচে সুযোগ পেত, তার দিয়ে বেশি ম্যাচে সুযোগ পেত না। এবার সে তখন খেলতে পারতো না, তাও কিন্তু 55 লাখ টাকা পেত। এবার সে যখন খারাপ খেলা সত্ত্বেও 55 লাখ টাকা পেয়েছে, ভালো খেলার সময় 55 লাখ টাকা পেলেও কিছু করার নেই। তার কারণ সেই সময় সে খেলতে পারেনি, কিন্তু টাকা কিন্তু সে পেয়ে গেছে, স্যালারি কিন্তু সে পেয়ে গেছে। এরপর ভালো খেলেছে, এবার মেগা নিলাম, এবার সুযোগ আসবে, এবার বেশি টাকা পাবে, ঠিক আছে। এই যে সূর্যকুমার যাদব 1 নম্বর ব্যাটার, সেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অনেক টাকা পায় না, অল্প টাকা পায়। মানে সে যেরকম পারফরমেন্স করেছে সেই অনুযায়ী কিন্তু টাকাটা পায়নি। আর কলকাতাতে তো আরও টাকাটা কম পেত, কলকাতাতে 1.5 কোটি না 2 কোটি টাকা পেত। কলকাতার হয়ে খেললে আমি শিওর যে এখনও পর্যন্ত ভালো একটা প্লেয়ার হতে পারতো না সূর্যকুমার যাদব। ইন্ডিয়ার হয়ে এতগুলো টি20 ম্যাচও খেলতে পারতো না, টি20 তো এখন অধিনায়কও হয়েছে সূর্যকুমার যাদব, আর ওয়ানডেতে আর টেস্টে অধিনায়ক শুভমান গিল, মানে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, ভবিষ্যতে শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে। এমন কোনো প্লেয়ারকে ভাবা হয় যে সব ফরম্যাটে খেলে, এবার যে এক ফরম্যাটে খেলে আরেকটা ফরম্যাটে না খেলে, এবার তাকে ক্যাপ্টেন হিসেবে ভাবা
যায় না, সম্ভবত যায় না। আবার এরকমও থাকে ও এই প্লেয়ারও খেলে সব ফরম্যাটে, ওই প্লেয়ারও খেলে সব ফরম্যাটে। এবার তার মধ্যে থেকে গৌতম গম্ভীর হয়তো চাইছে একে ক্যাপ্টেন করতে, বা সে ক্যাপ্টেন হলো, বা যে এখন বর্তমান ক্যাপ্টেন সে চাইছে আরেকজনকে ক্যাপ্টেন করতে, মানে ওই ওই একই জনকে ক্যাপ্টেন, সেটাই হলো। মতের মিল থাকলে তখন আবার সমস্যা হয়ে যায়। মতের মিল বেশিরভাগ সময় থাকে, কোনো কোনো সময় থাকে না, যেমন রাহুল দ্রাবিড়ের সাথে রোহিতের ছিল যেরকম। আর কেকেআর এইভাবেই দলটা তৈরি করতে চলেছে বা দলটা গঠন করতে চলেছে। বাঁহাতি পেসার ওই স্পেন্সার জনসন অথবা জে লিটলকে নিতে পারে। ডানহাতি পেসারদের মধ্যে দুষ্মন্ত চামিরাকে আর কিছুতেই নেবে না, ক্রিস ওয়াসকেও নেবে না। আর ও যারা পেসার আসবে তাদের মধ্যে থেকে কাউকে নেবে। আর বলেছিল বাংলার প্লেয়ারদের নাকি কলকাতা নাইট রাইডার্স কিনবে, যেমন অভিষেক পোরেলকে তুলে এনেছিল দিল্লি ক্যাপিটালস, এরকম নাকি বাংলার প্লেয়ারদের কলকাতা নাইট রাইডার্স তুলে আনবে। এবার দেখা যাক কীভাবে বাংলার প্লেয়ারদের তুলে আনে, বাংলার প্লেয়ার কোন প্লেয়ারদের সুযোগ দেয় এটা বোঝা মুশকিল। তো দেখা যাক কীভাবে কী সুযোগ দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওতে অন্য দলের আর ভিডিও দিচ্ছি না, মানে অন্য দলের আর আরেকটা প্লেয়ার রয়েছে বাঁহাতি শ্যাম কারান। শ্যাম কারানকেও যদি কোনোভাবে ছেড়ে দেয় পাঞ্জাব, চেন্নাই যেরকম নেওয়ার চেষ্টা করতে পারে, কলকাতাও কিন্তু নেওয়ার চেষ্টা করতে পারে। কেন ওরকম একটা অলরাউন্ডার যদি পেয়ে যায়, মানে শেষ দিকে ব্যাটও করতে পারবে, আবার বোলিংটাও করতে পারবে। ডেথ বোলিংটাও মাঝে মাঝে মার খায়, বাট খুব একটা খারাপ বোলিং কিন্তু করে না। আর আমি ড্যাম শিওর শার্দুল ঠাকুর, দীপক চার এদেরকে ছাড়লে চেন্নাই সুপার কিংসই কিন্তু নিয়ে নেবে এদেরকে হাতছাড়া করবে না আমার যতদূর মনে হচ্ছে। আর অন্য দলের হয়ে যদি খেলে, দীপক চার তো 18 সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলে, 18 খেলেছে, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর হয়ে গেছে খেলছে। মানে প্রায় নীতিশ রানা যেরকম 7 বছর হয়ে গেছে খেলছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, চেন্নাইয়ের হয়েও কিন্তু অত বছর হয়ে গেছে দীপক চারের। এবং দীপক চারকে মানে 10 কোটি টাকাতেই কিনেছিল, তো তাকে কিনতে চাইবে 10 কোটি না 14 কোটি, তাকে অনেক কম টাকায় কিনতে চাইবে। কেন 14 কোটি টাকার প্লেয়ার কিন্তু দীপক চার না, সে বরঞ্চ হলো 6 কোটি 7 কোটি টাকার প্লেয়ার, 14 কোটি টাকার প্লেয়ার নয়। এইগুলোই হতে চলেছে। আর ওই যে টিম সেইফার, তারপরে আগে যারা যারা ভালো খেলেছে, ওই ফিন অ্যালেন, এদেরকে আমার মনে হয় কোনো দলই নেবে না। কেন এদের ফিল সল্টকে নেবে, কেন ফিল সল্ট এর আগে ভালো প্রদর্শন করেছে। এইসব প্লেয়ারকে নেবে না, তার কারণে আর খেলতে পারবে না। ওই যে ক্যাডমোরে মনে হয় খেলেছিল, ক্যাডমোরে ওই বিভিন্ন টি20 লিগের জন্যই ভালো, ওই সুযোগ পেয়েছিল রাজস্থানের হয়ে, লাস্ট দুটো ম্যাচে খেলতে পারলো না। তো সে খেলায় কীরকম জানো, মানে আইপিএলে একটা চাপ সামলিয়ে খেলা একরকম, আর বিভিন্ন লিগে খেলা একরকম। অনেকেই আছে যারা লিগে ভালো খেলেছে এইখানে এসে খেলতে পারেনি, বা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে এই আইপিএলে এসে খেলতে পারেনি। আইপিএলে একটা আলাদা চাপ থাকে। তো এই যে হ্যারি ব্রুক এত ভালো খেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে, টেস্টে ভালো খেলেছে, ওয়ানডেতে রান করেছে ইংল্যান্ডের হয়ে, আইপিএলে এসে একেবারে খেলতে পারেনি। একটা সেঞ্চুরি করেছে কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেনে, ওই একটাই ভালো খেলেছে, আর কোনো ইনিংস ভালো খেলতে পারেনি। হ্যারি ব্রুক নিজে বলেছে আইপিএলে চাপ সামলানো অনেকটাই মুশকিল হয়ে যায়। তো ওইখানের থেকে মানে চাপ সামলানো খুব বড় মুশকিল হয়ে যায়। আর কলকাতা মেন্টর হয়তো করতে পারে হয় ইয়ন মর্গানকে, নাহলে ইরফান পাঠানকে, তা না হলে জ্যাক কালিসকে, এদের মধ্যে কাউকে মেন্টর করতে পারে। এবার কাকে মেন্টর করে কলকাতা নাইট রাইডার্স, সেটা একটা দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। এগুলো আর কি আপডেট যা পাওয়া যাচ্ছে সবই কিন্তু বিস্তারিত কিন্তু দিয়ে দিলাম। আপডেট যা পাওয়া যাচ্ছে বা দল কীভাবে তৈরি করতে পারে সেটা দিয়ে দিলাম। তো এখন দেখা যাক কী হয়।